অসহায়ের মতো বসে আছে আমান। মনটা তার বড্ড খারাপ। একটু আগেই টিশার সাথে মারাত্মক ঝগড়া হয়েছে। ঝগড়ার মূল কারণ ছিল সিয়ামের অনাগত সন্তান। আমানের বক্তব্য হচ্ছে 1 মাসের মধ্যে তারাও বেবি নিয়ে ফেলবে। সিয়ারকে কোনোভাবেই জিততে যেতে দেওয়া যাবে না। হালা এমনিতেই ভুলভাল কবিতা বলে মাথা খারাপ করে দেয়, এখন তো আরও বলবে। ইতিমধ্যেই কয়েকবার বলে ফেলেছে, যাদের নাই টুনটুনি তারা কি করে বুঝবে সুখ। বাবা হয়ে দেখিয়ে দিলাম। এখন ছোট হলো কিছু মানুষের মুখ। প্রমাণ হলো কার নাই পাখি। ভালো করে দেখুক তারা যদি থাকে আখি। আমানের দুঃখ বুঝল না টিশা। সে উল্টে ঝগড়ার সুরে বলে, বেবি নিবা, খাওয়াবা কি তাকে? 2 টাকা ইনকাম করতে পারো? থাকো তো আবরার তাসুনিনের পা ধরে। মেজাজ চটে যায় আমানের। অশ্লীল ভাষায় কয়েকটা গালি দেয় টিশাকে। গায়ে হাত তুলতে গিয়েছিল, কিছু একটা ভেবে হাত নামিয়ে নেয় এবং তখন কক্ষ থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে সিয়াম, আহাত এবং ইভান বসে আছে চিন্তিত ভঙ্গিমায়, যেন বিশাল বড় কোনো ক্ষতি হয়ে গেছে তাদের। আমান এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে তোদের? আপসেট কেন? সিয়াম দীর্ঘশ্বাস ফেলে বলে, আব্বা আমাদের ফাঁকি দিয়ে বোন আনার প্রসেসিং করতে চলে গেছে। ঠিকঠাক বুঝতে পারে না আমান। কপাল কুঁচকে পুনরায় শুধায়, বুঝলাম না, কোথায় গেছে আবরার? ইভান বলে, মালদ্বীপ। এখন মাঝ নদীতে আছে মাকে নিয়ে। ভাই ওরা কি করছে ওখানে? সিয়াম কবিতার সুরে বলে, ছোটবেলায় খাইছিলাম সুজি, তাই এখন সব কিছুই বুঝি। আব্বা গেছে রোমাঞ্চ করতে, খোলা আসমানের নিচে। আমরা কেন যেতে পারলাম না তাদের পিছে পিছে? আহাদ হামি তুলে বলে, হালা তুই তোর বউয়ের সাথে যা করেছিস আব্বাও তাই করবে। তাও কেন মানুষের প্রাইভেসি নষ্ট করার শখ? আমান কিছু বলবে তার আগেই কলিং বেল বেজে ওঠে। আসিফ, আদনান এবং সিয়ামের শ্বশুর মশাই চলে এসেছে। সিয়াম শুকনো ঢোক গিলে বলে, ভাই তার মেয়ের সাথে উল্টাপাল্টা অশ্লীল কাজকাম করে প্রেগন্যান্ট করে দিছি। শ্বশুর কি আমায় পিটাবে? আমান বলে, হালা পিটাবে না, এটা অশ্লীল নয়, এটাকে বলে ভালোবাসা। তুই যা, দরজা খোল, আমি সোফা ক্লিন করি। তারপর সিয়াম দরজা খুলতে যায় আর বাকি 3 জন সোফা ঠিকঠাক করে কিচেনে ঢোকে। ইশারা রান্নাবান্না করেই রেখেছে, এখন শুধু সব গরম করতে হবে। মেয়েটা অসুস্থ, তাকে এত খাটানো যাবে না। তাই 3 জনই শসা, টমেটো, পেঁয়াজ কেটে সালাদ তৈরি করে এবং সব খাবার গরম করে ফেলে। টিশাকে ডাকলেও সে করে দিত, কিন্তু আমানের সঙ্গে ঝগড়া হয়েছে বলে তাকে ডাকল না। আর কখনো ডাকবে না বলেও প্রতিজ্ঞা করেছে আমান। তখনই সিয়াম দৌড়ে কিচেনে ঢোকে, হাঁপাতে হাঁপাতে বলে, ভাই আমার শ্বশুর কিপটা, হালা খালি হাতে এসেছে, কয়টা মিষ্টিও আনে নাই। ইভান বলে, সকাল থেকে আশা করে বসে আছি মিষ্টি খাওয়ার জন্য। আহাদ বলে, ওনারা মনে হয় মিষ্টির সব চিনে নাই। কোনো ব্যাপার না, আমি চিনিয়ে দিয়ে আসতেছি। বলতে বলতে কিচেন থেকে বের হয়, ওনাদের সামনে গিয়ে বসে। সিয়াম দেখে, যাহহ তোর শ্বশুর আর শালার পকেট খালি। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। চারিপাশে থই থই করছে নীল পানি। মাঝে মধ্যে বিশাল ঢেউ আসছে, ধবধবে সাদা বালি ঢেকে দিচ্ছে, আবার শুকিয়ে যাচ্ছে। বড্ড লোভনীয় লাগছে দেখতে। আদ্রিতা কিছু মুহূর্তে চোখ বন্ধ করে অনুভব করে সাগরের কলরব। বড্ড ভালো লাগছে তার। যতদূর দৃষ্টি যাচ্ছে শুধুই পানি। তারা ব্যতীত আর কোনো মানুষের অস্তিত্ব নেই। আবরার ইতিমধ্যেই বালির ওপর বসে পড়েছে। সূর্যের আলো মুখে পড়ছে লোকটার। দারুণ স্নিগ্ধ দেখাচ্ছে। সাদা শার্টখানার বুকের ওপরের 3টে বোতাম খুলে রাখা, যার ফলে ফর্সা বুকটা স্পষ্ট দেখা যাচ্ছে। আদ্রিতা কিছু মুহূর্ত লোকটাকে পর্যবেক্ষণ করে মৃদু হাসে, তারপর এগিয়ে গিয়ে পানিতে পা ভেজায়। আবরারের মুখ পানে তাকিয়ে বলে, ভালোবাসা কি আবরার? হোয়াট ইজ লাভ? আবরার হাত ঘড়িতে নজর বুলিয়ে বলে, লাভ ইজ পেইন। কিভাবে? তোমাকে যতবার ভালোবেসেছি ব্যথা পেয়েছ না? লজ্জায় কান গরম হয়ে ওঠে আদ্রিতার। সেই শুকনো ঢোক গিলে পানি দেখায় মনোযোগ দেয় এবং বিড়বিড় করে বলে, খারাপ বেডা, মানুষ এতটা নির্লজ্জ বেহা কিভাবে হতে পারে? এতটুকু লজ্জা থাকা উচিত নয় কি? আবরার শুনে ফেলল আদ্রিতার মনের কথা। সে বলে ওঠে, একদমই উচিত নয়। সায়ারা মুভি দেখলে না? সেম পানি, সেম ভিউ, তুমি আমি, ব্যাসস হয়ে গেল না? আদ্রিতার চোখের সামনে ভেসে ওঠে সায়ারা মুভির একটা দৃশ্য, যেখানে হিরো হিরোইন পানির মধ্যে ডুব দিয়ে রোমাঞ্চ করছে। এই বেয়াদব তেমন করবে নাকি? আদ্রিতা ডিরেক্ট মরে যাবে, তাকে কেউ বাঁচাতে পারবে না। ভাবতে ভাবতেই শুকনো ঢোক গিলে সে।
আবরার এগিয়ে আসে তার দিকে। এক মুঠো সাদা বালি নিয়ে আদ্রিতার গালে লাগিয়ে দেয়। পরপরই কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নেয়। বালি মাখানো গালে নিজের গাল ঠেকিয়ে ঘষা দেয়। কেঁপে ওঠে আদ্রিতা। খোঁচা খোঁচা দাড়িতে আঘাত লাগে গালে। নিশ্চয় লাল হয়ে গিয়েছে। সে কিছু বলার জন্য হাঁ করতেই আবরার ঠোঁটে আঙুল দিয়ে থামায়। হামকি স্বরে বলে, ডোন্ট ডিস্টার্ব মসো হাংরি। আর কিছু বলার সাহস নেই আদ্রিতার। তবে বড্ড জানতে ইচ্ছে করে, সমুদ্র দেখলে আপনার মাথা খারাপ কেন হয়ে যায়? কি কানেকশন দুজনের? তবে প্রশ্ন করা হয়ে ওঠে না। কারণ ততক্ষণে তার ওষ্ঠদয় ডুবে গিয়েছে আবরার তাসনিনের ওষ্ঠের ভাঁজে। নীল রঙের গাউনের চেইন খুলে গেল শব্দ করে। সূর্যের আলো সরাসরি মুখে এসে লাগছে। অদ্ভুত সুন্দর দৃশ্য। পানির ঢেউ এসে ভিজিয়ে দিয়ে যায় দুজনকে। ভয়াত্মক আদ্রিতা এদিক ওদিক দৃষ্টি সরিয়ে দেখতে থাকে কোনো লঞ্চ বা নৌকা এদিকে আসছে কিনা। আবরার সেটা বুঝতে পারল। ওষ্ঠ ছেড়ে গলায় মুখ গুজে বলে, কেউ আসবে না। কারো সাহস নেই আবরার তাসনিনের প্রাইভেসি নষ্ট করার। রিল্যাক্স থাকো পাখি, আর আমায় অনুভব করো। বলতে বলতে হাজার খানা চুমুতে ভরিয়ে দিতে থাকে গলা। আরও একবার তাদের মিলনে সাক্ষী হয় সমুদ্র। সূর্য আসমান সমুদ্র ছাড়া কেউ জানল না তাদের মিলনের কাহিনী। আবরার তাসনিনের অত্যাচারে অতিষ্ঠ আদ্রিতা বাধা দেওয়ার চেষ্টা করে। কাতর স্বরে বলে, প্লিজজ। আবরার দুই ভ্রু আড়াআড়ি ভাবে কুঁচকে বলে, ডিস্টার্ব করে না পাখি। দিনগুলো খুব সুন্দর কাটছে। আদ্রিতা আবরার মালদ্বীপ থেকে ঘুরে এসেছে সপ্তাহখানেক আগে। সেখান থেকে ফিরে আবরার কাজে ডুবে গিয়েছে পুরোপুরি। যেন সেই আগের বদমেজাজ হাতি হয়ে গিয়েছে। দরজার সামনে নতুন করে লাগানো হয়েছে, ডু নট ডিস্টার্ব সাইনবোর্ড। অবশ্য আদ্রিতা এবং সিয়াম সাইনবোর্ড উপেক্ষা করেই আবরারকে ডিস্টার্ব করতে হাজির হয়ে যায়। আজকে শনিবার। আতিয়া বেগম বাংলাদেশ থেকে ফিরে এসেছে গতকাল। একটা দিন মেয়ের সঙ্গে মেয়ে শ্বশুরবাড়িতে কাটিয়ে আজকে বাসায় ফিরেছে। মানুষের জীবনটা কত অদ্ভুত। এই আতিয়া বেগম আগে চাইতো ছেলে মেয়ের সঙ্গে থাকতে। তাদের দেখার জন্য মনটা ছটফট করত। কিন্তু এখন আর ইট পাথরের এই শহর তার ভালো লাগে না। কাঁচা মাটির গন্ধের সন্ধান খুঁজতে থাকে সবখানে। তার মনে হয়, ছেলে মেয়ের সঙ্গে প্রতিদিন ফোনে কথা বলে একটা জীবন বাংলাদেশে কাটিয়ে দিলেই ভালো হয়। এই আরাম আয়েশের থেকে দেবর ভাসুরের সংসারে উটকো ঝামেলা হয়ে থাকাটাই ভালো। আদ্রিতা বুঝতে পারে মায়ের মন খারাপের গল্প। তার নিজেরও খারাপ লাগে। বাংলাদেশে যাওয়ার জন্য মনটা আনচান করে। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলতে ইচ্ছে করে। তবে সব মন খারাপ বিলীন করে দিয়েছে আবরারের মুখপানে চেয়ে। মানুষটা তার খুশির জন্য এত কিছু করে। সে দুঃখ পাবে এমন কাজ না করাই ভালো। আবরার তার কক্ষে সিয়াম আমান আহাদ এবং ইভানকে ডেকেছে। জরুরি কিছু কথা বলার আছে তাদের। আদ্রিতা আসতে চেয়েছিল তাদের সাথে। কি কথা বলে শোনার বড্ড ইচ্ছে তার। কিন্তু আবরার ধমকের স্বরে তাকে আসতে বারণ করে দিয়েছে। আপাতত মন খারাপ করে ইশারার কক্ষে বসে আছে আদ্রিতা। টিশাও উপস্থিত সেখানে। ইশারার জন্য ফলের জুস বানিয়ে নিয়ে এসেছে। মাঝে মধ্যে আদ্রিতার বেশ অবাক লাগে। টিশা মেয়েটা ভীষণ ভালো, খুবই দায়িত্বশীল, খুব সহজেই মানুষকে ভালোবেসে ফেলে। আদ্রিতা ইশারা কারো সঙ্গেই মন খুলে কথা বলে না। ওই খুব প্রয়োজন হলে দু একটা কথা বলবে। অথচ নিজে খাওয়ার জন্য কিছু রান্না করলেও তিনজনের জন্য করবে। ওরা খেতে না বসলে নিজেও খাবে না। ওদের শরীর খারাপ লাগলে নিজে থেকে ওষুধ খাবার এগিয়ে দেবে। ইশারা প্রেগন্যান্ট হওয়ার পর থেকে ওর সব দায়িত্ব যেন মেয়েটা নিয়ে নিয়েছে। এই তো কয়েকদিন আগে মাদার হরলিক্স সহ মাল্টা ডালিম সহ ডাক্তারদের পরামর্শে কিছু ওষুধপত্র নিয়ে এসেছে। সকালে মাদার হরলিক্স গুলে দেবে, ডালিমের জুস বানিয়ে দেবে, মালটা কেটে দেবে। মানে সারাটা দিন সে শুধু ইশারায় ভালোলাগা খারাপ লাগা নিয়েই চিন্তা করবে। অথচ ইশারার সাথে কথা বলবে না। এটা নিয়ে অবশ্য আদ্রিতা এবং ইশারা আড়ালে গসিপ করতে ভুলে না। এটা খেয়ে নাও, খেতে মজা না হলেও বেশ উপকারী। ইশারা লক্ষ্মী বাচ্চার মতো মাথা নেড়ে গ্লাসটা হাতে নেয় এবং এক চুমুকে সবটা খেয়ে নে। আদ্রিতা একটু আফসোসের সুরেই বলে, এমন এক্সট্রা কেয়ার পাওয়ার জন্য এখন দেখছি প্রেগন্যান্ট হতে হবে। টিশা চলে যেতে যেতে বলে, তোমাকে আমি সব সময়ই কেয়ার করি, খেয়াল করো না এটা তোমার দোষ। আই থিঙ্ক আমানের এখন বেবি দরকার। আবরারের মুখে এমন কথা শুনে চার বন্ধুই একটুখানি অবাক হয়। সিয়াম তো সঙ্গে সঙ্গেই কবিতার সুরে বলে ওঠে, ভূতের মুখে রামের নাম শুনতে হলো ভাই। আমি সিয়াম অবাক হয়ে পদ্মা নদীতে পড়ে গেছি তাই। বাচ্চা নেওয়া সহজ কথা নয়, থাকতে হয় মেশিন।
আমান ভাইয়ের পাখি নাই, নষ্ট হয়ে গেছে ডেসিন। সিয়ামের ভুলভাল কবিতার সকলেরই বিরক্ত লাগল। আমান তো নাকমুখ কুচকে বলেই ওঠে, ভাই এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা হচ্ছে, তোর ফালতু কবিতা পাখির মধ্যে লুকাই রাখো। সিয়াম মুখ বাঁকায়, কোন একটা কবি ঠিকই বলেছিল, এই শহরে প্রতিভার কোন মূল্য নাই, নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করলে মানুষ হিংসের ঠেলায় নিন্দা করে। ঠিক আছে, সিয়াম নিজের প্রতিভা পেটের মধ্যে রেখে দিল, আর জীবনেও কবিতা বলবে না। প্রয়োজনে কবিতা পেটের মধ্যে জমতে জমতে পেট ফুলে ঢোল হয়ে যাবে, তবুও বলবে না। মুখে কষ্টিউব লাগিয়ে দিল। আহাদ বলে, আমানের এখনই বেবি নিতে হবে কেন? তিশা আমাদের পছন্দ করে না, তবুও এখানে রয়েছে, মানে আমাদের প্রতি দুর্বল হয়ে গিয়েছে। এখন একটা বেবি আসলে সুন্দর করে সংসারে মন দেবে। আমি আর কিছু বলতে চাই না, কাজ করব। তোরা প্লিজ এখন বের হ। গত 3 মাস হবে আদ্রিতা কোনো পিল খাচ্ছে না। বিষয়টা অবশ্য আবরার জানে না। ইশারা এখন 5 মাসের প্রেগন্যান্ট। খানিকটা বেবি বাম্প বেরিয়ে গিয়েছে, দেখতেও বেশ সুন্দর লাগে। মাতৃত্ব আসলেই সুন্দর, শুধু সুন্দর নয়, একটু বেশি সুন্দর। আদ্রিতাও মা হতে চায়, এই সুন্দর অনুভূতির সাথে পরিচিত হতে চায়। একটা ছোট্ট প্রাণকে দুনিয়াতে আনতে চায়, যে মায়া মিশিয়ে তাকে মা বলে ডাকবে, তার বুকের মাঝে গুটি সুটি মেরে ঘুমাবে। কিন্তু দিনকে দিন ভরসা হারিয়ে ফেলছে আদ্রিতা। কোন প্রোটেকশন নেই না, তবু কেন সে প্রেগন্যান্ট হচ্ছে না? কোনো সমস্যা রয়েছে কি তার? হয়তো রয়েছে, অতি দ্রুত ডাক্তার দেখানো প্রয়োজন। 2 দিনের জন্য থাইল্যান্ড গিয়েছে আবরার, সেখানেও তাদের কোম্পানির একটা শাখা খোলার প্ল্যানিং চলছে। সিয়াম আমান ইভান অফিসে গিয়েছে, তিশা ইশারাকে নিয়ে একটুখানি হাঁটতে বেরিয়েছে, আর আতিয়া বেগম ঘুমুচ্ছে। এটাই সুযোগ, এই সুযোগেই বাসা থেকে বেরিয়ে পড়ে আদ্রিতা। উদ্দেশ্য হাসপাতাল, এখানকার কোন কিছুই ভালো করে চিনে না সে। যেখানেই যাওয়ার প্রয়োজন পড়েছে আবরার সঙ্গে গিয়েছে, কোন কিছু চিনে রাখার প্রয়োজন মনে করেনি। রাস্তার এক কোণা দিয়ে আনমনে হাঁটতে থাকে আদ্রিতা। জুরিখ নদীর ছোট্ট ব্রিজটা পার হতেই একটা হাসপাতালের দেখা মেলে। খুশিতে চোখ দুটো চকচক করে ওঠে আদ্রিতার। ঢুকে পড়ে হাসপাতালের মধ্যে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে অনেকেই তাকে চিনতে পারে। আবরার তাসনিনের ওয়াইফ বলে ডাকতে থাকে। সালাম দেয়, কি প্রয়োজন এখানে এসেছে জিজ্ঞেস করে। আদ্রিতা ঘাবড়ে যায়, কারো কথার উত্তর দিতে পারে না, মাথা নিচু করে আমতা আমতা করতে থাকে। একটা মেয়ে এমন পরিস্থিতি থেকে মুক্তি দেয় আদ্রিতাকে। সে একটা কেবিনে নিয়ে গিয়ে মিষ্টি স্বরে জানতে চায়, কিভাবে সাহায্য করতে পারি। আদ্রিতা একজন ডাক্তারের নিকট নিয়ে যেতে অনুরোধ করে। মেয়েটি নিয়ে যায় ডাক্তারের চেম্বারে। নিজের সমস্যা এবং সন্দেহের কথা ডাক্তারের সঙ্গে শেয়ার করে আদ্রিতা। ডাক্তার কিছু টেস্ট দেয়, এখনই এখান থেকে টেস্টগুলো করে নিতে পারবে। আদ্রিতা আর দেরি করে না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবগুলো টেস্ট করে ফেলে। 2 ঘন্টার মতো সময় লেগে যায়। সাথে করে ফোনটাও নিয়ে আসেনি, কারো সঙ্গে যোগাযোগ করতে পারছে না। নিশ্চয়ই সকলে বেশ টেনশনে আছে। এই মুহূর্তে পুনরায় ডাক্তারের সামনে বসে আছে আদ্রিতা। গম্ভীর মুখে নাকের ডগায় চশমা ঝুলিয়ে গভীর মনোযোগে রিপোর্টগুলো দেখছে ডাক্তার। দীর্ঘ 20 মিনিট পরে চিন্তিত আদ্রিতার মুখ পানে তাকায় ডাক্তার, এবং বলে, আপনি কোনোদিনও মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারবেন না। প্রতিটা নারীর স্বপ্ন একটা সন্তান। মা ডাক শোনার জন্য নারী সব দুঃখ সহ্য করে নিতে পারে। বাবা সন্তানকে অস্বীকার করতে পারে, ছেড়ে দিতে পারে, কিন্তু একজন মা কখনোই পারে না। আদ্রিতা চেয়েছিল তার একটা বেবি হবে, আদরে সোহাগে বড় করবে তাকে। যে ভালোবাসাগুলো সে পায়নি সেই সব ভালোবাসা তার বেবি পাবে। তার সুখের সংসারটা আনন্দে ভরে উঠবে। কিন্তু না, সে সবকিছুই হল না। মা ডাক শোনার মতো সুন্দর কপাল তা নেই। এসব ভাবতে ভাবতে রাস্তার এক কোণা দিয়ে হাঁটছিল আদ্রিতা। নয়ন জোড়া ভেজা, বড্ড কষ্ট হচ্ছে তার। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, ভাগ্যকে দোষারোপ করতে, এমন জীবন না দিলেও পারত। ঠিক তখনই তার পাশে একটা বাইক এসে দাঁড়ায়। চমকায় সে, 2 পা পিছিয়ে যায়। বাইকটা দেখেই চিনতে পেরেছে এটা আবরার তাসনিন। হাসপাতালে যাওয়ার ঘটনা জেনে যাবে, তারপর আদ্রিতাকে বকা দিবে। ভাবতেই কলিজা কেঁপে ওঠে। আবরার মাথা থেকে হেলমেট খোলে, শান্ত নয়নে তাকায় আদ্রিতার মুখ পানে, এবং বলে, গেট অন দ্য বাইক। আদ্রিতা ভদ্র বাচ্চার মতো মাথা নাড়িয়ে উঠে পড়ে বাইকে। 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে আবরারকে, মাথা রাখে পিঠের ওপর। আবরার বাইক চালানো শুরু করে।
আজকের রাস্তাঘাট বড্ড ফাঁকা, গাড়ি তো দূর, কোনো মানুষজনেরও দেখা নেই। মিষ্টি উঠেছে, রোদের আজ গায়ে লাগছে না, হালকা বাতাসে আদ্রিতার চুলগুলো উড়ছে। ভালোই লাগছে। আবরার, ভালোবাসি আপনাকে, ভীষণ ভালোবাসি। আবরার শুনেছে তবে জবাব দেয় না। কিছু মুহূর্তের মধ্যেই তারা পৌঁছে যায় আবরার হাউজে। আদ্রিতাকে নামিয়ে দিয়ে আবরার বাইকে গ্যারেজে রেখে আসতে যায়। তখনই আদ্রিতার নজর পড়ে অ্যানির কবরের দিকে। সেখানে অ্যানির মতোই ছোট্ট একটা বিড়াল শুয়ে আছে, কেমন মায়া মায়া নয়নে তাকিয়ে আছে তার দিকে। আদ্রিতা এগিয়ে যায়, কোলে তুলে নেয় বিড়াল ছানাটিকে, ঠোঁট দাবিয়ে চুমু খায় তার নরম শরীরে। হোয়াট আর ইউ ডুইং হেয়ার? আবরারের কথায় পেছনে ঘুরে তাকায় আদ্রিতা। বিড়াল ছানাটিকে দেখিয়ে বলে, দেখুন ও কত কিউট, একদম আমাদের অ্যানির মতো, আমি ওকে আমার সাথে রাখতে চাই। আবরারের বোধহয় ভালো লাগলো না কথাখানা। সে গম্ভীর স্বরে বলে, কোনো দরকার নেই, রেখে এসো ওকে। আদ্রিতা জেদ দেখিয়ে বলে, একদম না, ও আমার সাথেই থাকবে। বলেই বিড়াল খানাটিকে নিয়ে দাঁড়িয়ে পড়ে এবং বড় বড় পা ফেলে ভেতরে ঢোকে। তিশা ড্রয়িং রুমেই বসেছিল। বিড়াল তার বড়ই পছন্দের। আদ্রিতার হাতে থাকা পার্সিয়ান বিড়াল দেখে সে বড্ড খুশি হয়। ইচ্ছে করে দৌড়ে গিয়ে ছানাটিকে কোলে নিতে, কিন্তু নিজের স্বভাব সুলত সে সেটা করতে পারে না। নিজ স্থানেই বসে থাকে। আদ্রিতা এগিয়ে এসে টিশার কোলে বিড়ালটিকে দেয় এবং বলে, ওকে একটু খাবার দাও কেমন, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ না কিছুই বলে না টিশা। আদ্রিতা নিজ কক্ষে চলে যায়। আবরার আগেই চলে এসেছে, তোমাকে কিছু বলতে চাই আমি। আদ্রিতা আবরারের সামনে এসে দাঁড়ায় এবং বলে, আমিও কিছু বলতে চাই। আমি আগে বলবো। বলুন। আবরার আদ্রিতার হাত ধরে তাকে খাটের ওপর বসায়। নিজে ফ্লোরে বসে পড়ে আদ্রিতার কোলে মাথা রেখে বলে, আমাদের বেবি চাই না এখন আর আমার। তুমি আমি দিব্যি একটা জীবন কাটিয়ে দিতে পারবো, এটা নিয়ে প্যানিক হইও না। আদ্রিতা শুকনো ঢোক গিলে বলে, আমার চাই, একটা বেবি লাগবেই। আমি কখনো আপনার কাছে কিছু চাইনি, কিন্তু এখন চাচ্ছি। একটা বেবি এনে দিন আমায়, যেভাবে পারেন সেখান থেকে পারেন। আবরার হতাশ হয়, কেন বুঝতে পারছো না? আপনি কেন বুঝতে পারছেন না? লাগবেই আমার বেবি, আর আমি জানি আমার আবরার ঠিক পারবে। ভরসার হাসি ফুটে ওঠে আদ্রিতার ঠোঁটে। আবরার দীর্ঘ শ্বাস ফেলে এবং বলে, খাবো, যাও খাবার রেডি করো। আদ্রিতা মাথা নাড়িয়ে ওয়াশরুম ঢুকে পড়ে। আবরার আখি পল্লব বন্ধ করে ফেলে। জীবনে প্রথমবার অসহায় লাগছে তার। মনে হচ্ছে সে ব্যর্থ, কিছুই করতে পারে না। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। দিনগুলো ভালোই যাচ্ছে। ইশারা এখন 9 মাসের প্রেগন্যান্ট। পেট অনেকটা উঁচু হয়েছে। এই পেট নিয়ে হাঁটাচলা করাই কষ্টকর। তিশা পুরোপুরি ইশারার দায়িত্ব নিয়ে নিয়েছে। যখন যা লাগবে সে এনে দিবে। একটু হাঁটাচলা করতে দেয় না। তবে সিয়াম তাকে রেহাই দেয়নি। জ্বালানোর একটা পথও ছাড়ে না। এই যে আজকে ইশারার মতো করেই বড় একখানা বালিশ বেঁধেছে পেটে। তারপর কোমরে হাত দিয়ে হাঁটছে। প্রথমে যায় ইভান আহাদ আর আমানের কাছে। তারা অফিসের কাজ করতেছিল। সিয়াম সেখানে নিয়ে বলে, ফুলে গেছে পেট আমার, ভালোবাসা খেয়ে তোমার। আহা কি দিলে বাস, হয়ে গেল আমার সর্বনাশ। আমার নিজের জুতা খুলে সিয়ামের দিকে ফিক্কা মারতে গেলেই সিয়াম দৌড়ে রুমে চলে যায়। আদ্রিতা এবং তিশা ইশারাকে জুস খাওয়াচ্ছিল। তখনই সিয়াম এসে বলে, মা দেখো ইশারা আমায় প্রেগন্যান্ট করে দিছে। এত বড় পেট নিয়ে আমি কোথায় যাব? আদ্রিতা খিলখিল করে হেসে ওঠে। ইশারা বালিশ ফিক্কা মারে। তিশাও হাসে। সিয়াম আবার চলে। আয়হায় আমার হলো কি, বাচ্চা হলে নাম রাখব পুকি। আদ্রিতা বলে, ভাইয়া একদম মজা করবেন না। আমি মজা করছি না, বোঝার চেষ্টা করছি এতে বড় পেট নিয়ে কেমনে হাঁটাচলা করতে হয়, কেমনে নাচতে হবে। আচ্ছা আমি একটু নেচে দেখাই। বলেই নাচতে থাকে সিয়াম। তিশা শব্দ করে হেসে। ইশারাও হাসতে থাকে। হাসতে হাসতে পেটে ব্যথা শুরু হয়ে যায়। মুহূর্তেই ইশারার চোখ মুখ লাল হয়ে ওঠে। চিৎকার করে কাঁদতে থাকে। আবরার আমান আহাদ ইভান সবাই দৌড়ে আসে। সিয়ামও ভরকায়। কি করে ফেলল সে? সময় নষ্ট না করে তখনই ইশারাকে ধরাধরি করে গাড়িতে তোলা হয় এবং গাড়ি চলতে থাকে হাসপাতালের উদ্দেশ্যে। সকলেই চলে যায়, শুধু বাড়িতে থাকে আদ্রিতা এবং তিশা। আদ্রিতার মাথা ঘুরছে, হাত পা কাঁপছে। সে কি ভয় পাচ্ছে? বুঝতে পারে না, শুধু এইটুকুই বুঝতে পারে আর 1 মিনিটও সে দাঁড়িয়ে থাকতে পারবে না। ভাবনার মাঝেই দুচোখে অন্ধকার দেখতে শুরু করে।
এবং সেন্সলেস হয়ে লুটিয়ে পড়ে ফ্লোরে। তিশা ভরসায় আদ্রিতার মাথা নিজের কোলের ওপর নিয়োগ ডাকতে থাকে। সারা শব্দ না পেয়ে তখনই কল করে আবরারের নাম্বারে। কল রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গে কেঁদে বলে ওঠে, আদ্রিতা সেন্সলেস হয়ে গিয়েছে, আপনি জলদি আসুন।